প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি সমাধান করব এসএসসি হিসাব বিজ্ঞানের নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় দ্বিতীয় দাখিলা পদ্ধতির একবারে বোর্ড বইয়ের 5 নং সৃজনশীল প্রশ্ন একদম খুব ইজিলি সমাধান করার চেষ্টা করব একবার ইজি ওয়েতে। দেখো, সো যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি একটু কষ্ট করে পূর্বের ক্লাসগুলো দেখে নিবে, তাহলে হয়তো এই ক্লাসটা আরও সহজ হতে পারে তোমার কাছে। জনাব রোকেয়া পানামা সন্সের মালিক 2025 সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত লেনদেনগুলো তার ব্যবসায় সংগঠিত হয়। একটা কথা না বললেই নয়, তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও ভিডিওগুলো, তাতে করে আমার উৎসাহটা আর একটু বাড়বে এবং সবগুলো অধ্যায় খুব দ্রুত সমাধান করে দিব। সো তুমি আমার কাছ থেকে সমাধান পাওয়ার জন্য একটাই উপায়, তুমি আমার ক্লাসটা 10 জন বন্ধুকে শেয়ার করে দিয়ে কমেন্টে লিখবে যে আমি 10 জনকে শেয়ার করে দিয়েছি। জাস্ট তোমার স্কুলে যে হচ্ছে তোমাদের স্কুলে যে গ্রুপগুলো থাকে না, ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, এই যে গ্রুপগুলো থাকে, মেসেঞ্জার গ্রুপ থাকে, এই গ্রুপে একটু কষ্ট করে শেয়ার করে দিবে এই ভিডিও লিঙ্কটা। তাহলে হবে কি, তুমি যখন শেয়ার করবে তখন ওরাও দেখবে, সবাই একসাথে যখন দেখবে আমার কিন্তু উৎসাহটা আরও বাড়বে, আমার ইচ্ছা জাগবে আরও। তুমি খালি একটু কমেন্ট করে দিও, হ্যাঁ, আর ভিডিও কেমন লাগলে সেটাও কমেন্টে জানিয়ে দিও। সো এখানে ক নাম্বার বলতেছে উপযুক্ত তথ্য হতে নিট দেনাদারের পরিমাণ। এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা ছকই ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে তারিখ বিবরণ টাকা, মানে নিট দেনাদার জিনিসটা কি? মনে করো তুমি বিক্রি করছো কিছু টাকা, বাকিতে বিক্রয়, হ্যাঁ, ধারে বিক্রয় করছো। খেয়াল করো, ধারে বিক্রয় করছো। তো তুমি প্রথমে ধারে বিক্রয় করছো যে টাকা, সেই টাকা তুমি তো সেটা তার কাছে টাকা পাবা, ধারে বিক্রি করছিলাম, তার কাছে টাকা পাবা না, তার কাছে টাকা পাবা। সে তোমাকে মনে করো কিছু টাকা দিয়ে দিছে, তুমি পাইছো, হ্যাঁ, প্রাপ্ত হইছো তুমি, হ্যাঁ, প্রাপ্ত মানে তুমি টাকা পেয়ে গেছো, তো সেটা বাদ দিবা, তুমি যেটা তার কাছে টাকা পাইতা, সে যদি দিয়ে দেয় টাকা, তাহলে কি তুমি তার কাছে টাকা পাবা না? ওই টাকাটা তো চাইতে পারবা না, যেটা দিয়ে দিছে সে, এরকম আর কি। এই জন্য ওই উপর থেকে নিচেরটা বাদ দিতে হবে। এছাড়া আরও আছে, যেমন এখানে হচ্ছে তোমার দেনাদারের কাছ থেকে চেক পাওয়া যেতে পারে, ফেরত আসতে পারে পণ্য, অনেক সময় পণ্য ফেরত আসে, তাহলে তখন লিখবো কি, পণ্য ফেরত। হ্যাঁ, সে আমাকে পণ্য ফেরত দিতে পারে না, তো পণ্য ফেরত দিলে সেটার টাকাকে আমি চাবো তার কাছে যে ভাই ওই টাকা দিয়ে দেন, আপনি পণ্য ফেরত দিয়েছেন, তো সমস্যা কি, এটা তো আপনি ফেরত দিয়েছেন, আমি তো এরকম আর কি। এগুলো আমরা বাদ দিয়ে তারপর যা পাবো সেটা হচ্ছে নিট দেনাদারের পরিমাণ। তো এটার জন্য আমাদেরকে ছক করতে হবে কি, আমাদেরকে ছক করতে হবে তারিখ বিবরণ টাকা, হ্যাঁ, তারিখ বিবরণ টাকা। এটা হচ্ছে 5 নং সৃজনশীলের উত্তর, 5 নং প্রশ্নের সমাধান, 5 নং প্রশ্নের সমাধান। ওকে, 5 নং প্রশ্নের সমাধান। এবার ক নাম্বার কি বলছে, নিট দেনাদারের পরিমাণ। তাহলে লিখবো কি, নিট দেনাদারের পরিমাণ, নিট দেনাদারের পরিমাণ। তো এটা হচ্ছে 2000 কত সাল, 2000 নিশ্চয় 25 সাল, সব তো 25 সাল হওয়ার কথা, হ্যাঁ, 2025 সাল। তো আমরা দেখব প্রথমে কোন তারিখে আমরা ক্রয় করেছিলাম, এই যে নগদে 5,50,000 টাকার পণ্য বিক্রয় করেছিলাম কোন দিন, জানুয়ারি 10, প্রিয়ন্তী ট্রেডার্সের নিকট বিক্রয় 1,20,000 টাকা। এই যে প্রিয়ন্তীর কাছে বিক্রি করছি, তো নাম লেখা আছে এই জন্য এটা বাকিতে, যদি নাম লেখা না থাকতো তাহলে নগদে হতো, যদি শুধু লেখা থাকতো বিক্রয় 1,20,000 তাহলে সেটা কি, নগদে। যেমন এখানে নগদ আবার উল্লেখ আছে, তাহলে বাকিতে বিক্রি করলে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, এই যে জায়গাটা লিখে রাখো, বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। তাহলে যত আমি বাকিতে বিক্রি করব তত আমার দেনাদার বাড়বে। তো এইখানে যে বিক্রি করছি বাকিতে আমার দেনাদার বাড়ছিল 1,20,000 টাকা জানুয়ারি 10 তারিখে। তাহলে লিখবো কি, জানুয়ারি 10, হ্যাঁ, ধারে বিক্রয় 1,20,000 টাকা, লিখলাম 1,20,000 টাকা। এরপর কি হবে, এই যে দেখো নগদে 80,000 টাকার পণ্য ক্রয়, আরও যদি কোনো বিক্রয় থাকে তাহলে ওর সাথে আমরা যোগ করব। মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনছে, ধারে বিক্রয় বাবদ পাওনা 1,10,000 টাকা নগদে পাওয়া গেল। তাহলে দেনাদারের কাছ থেকে পাওয়া গেছে না, কত তারিখে পাইছি ওইটা আমরা 30 তারিখে পেয়েছি, তাহলে এখানে লিখবো 30 তারিখ। তাহলে দেনাদারের নিকট হতে প্রাপ্ত, হ্যাঁ, দেনাদারের নিকট হতে প্রাপ্ত, এটা বাদ দিব, হ্যাঁ, এটা বাদ দিব, এই জন্য এখানে বিয়োগ চিহ্ন লিখবো কি, দেনাদারের
দেনাদারের নিকট হতে প্রাপ্ত। কত পাইছি? 1,10,000 টাকা পেয়ে গেছি। তো ওনার কাছে আমি পাইতাম 1,20,000, উনি তো 1,10,000 দিয়েই দিছে, তাহলে ওনার কাছে আমি এখনও পাবো কত? শুধুমাত্র 10,000 টাকা। তাহলে সেই 10,000 টাকা এইখানে লিখব। তাহলে নিট দেনাদার মানে ওনার কাছে আমি এখনও পাবো আর মাত্র 10,000 টাকা, এটাকে বলা হয় নিট দেনাদারের পরিমাণ। দিলাম মুছে। এই হচ্ছে কাজ। এখন আমরা যাব পরেরটাতে। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আর আমার চ্যানেলে আজকে প্রথম ক্লাস করতেছো, আজকে প্রথমেই যদি তুমি এই ভিডিওটা পেয়ে থাকো, এই ক্লাসটা পেয়ে থাকো, তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, তাহলে হয়তো ইউটিউব ভাববে যে এই ভিডিওটা দরকার আছে সবার জন্য। তাহলে করবে কি, আরও তোমার মতো যারা স্টুডেন্ট আছে তাদের সামনে এই ভিডিওটা নিয়ে যাবে। সো এই জন্য এই কাজটা করতে পারো। দেখো আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে এটা একবারে নতুন অফার। যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2,400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1,200 টাকা মাত্র। অর্থাৎ 1,200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে। কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি, আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও, একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো। জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1,200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কিভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায় লাইভে, মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। আর তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পরে বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আরও অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1,200 টাকা দিয়ে একবারেই 1,200 টাকা পেমেন্ট করতে হয়। 1,200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত। এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগায় যাবা, ক্লাস দেখবা। দেখো কি বলতেছে, খ নাম্বারে উপযুক্ত, হ্যাঁ, জানুয়ারি 1 থেকে 25 তারিখের লেনদেনগুলো সমীকরণ ভিত্তিক কারণ লেখো। কারণ লিখতে হবে সমীকরণ ভিত্তিক। এটা হচ্ছে খ, এটা খ। তাহলে কি বলছে দেখো তো, হ্যাঁ, 1 থেকে 25 তারিখের লেনদেনগুলোর সমীকরণ ভিত্তিক কারণ, সমীকরণ ভিত্তিক কারণ, লেনদেন সমূহের
লেনদেন সমূহের সমূহের বা লেনদেনগুলোর কারণ ভিত্তিক সমীকরণ ভিত্তিক কারণ সমীকরণ ভিত্তিক কারণ সমীকরণ ভিত্তিক কারণ লিখব। ওকে, আমরা একটু ছকটা চেঞ্জ করে আমরা হচ্ছে আমাদের যে ছকটা হবে সেটা হচ্ছে এই যে ছক দেখো। তাহলে খ নাম্বারের জন্য যে ছক সেটা হচ্ছে কি লেনদেনগুলোর খ নাম্বার লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা লিখলাম, তারিখ, লেনদেন কিনা, কারণ সহ ব্যাখ্যা, এ সমান এল প্লাস ওই সমীকরণ পদ্ধতিতে এটা ব্যাখ্যা করব। তো প্রথমে আমাদের 2025 সালের জানুয়ারি, প্রথমটা কি ছিল, জানুয়ারির কত তারিখ, জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ। তাহলে এখানে লিখবো কি জানুয়ারির 1 তারিখ। তো জানুয়ারির 1 তারিখের এটা লেনদেন, তাহলে এখানে লিখবো কি লেনদেন, যেহেতু লেনদেন লিখবো লেনদেন। এবার দেখুন 5,50,000 টাকার পণ্য বিক্রয় করছে নগদে। সো নগদে যখন পণ্য বিক্রি করবে তখন নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পাবে না, এই জন্য লিখবো কি লেনদেনটির ফলে নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পাবে, লিখবো নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি। তাহলে কি হবে, নগদে পণ্য বিক্রয় করায়, নগদে পণ্য, এই আগের অধ্যায়ে কিন্তু এরকম ছিল অনেক কিছু, নগদে পণ্য বিক্রয়ের ফলে নগদ সম্পদ, ব্র্যাকেটে এ লিখে দিব, নগদ সম্পদ এ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব মানে বিক্রি করলে আয় বাড়ে, আর আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, মালিকানা সত্ত্ব ও মানে ওনার্স ইকুইটি বৃদ্ধি। ব্যাস, দুটো পক্ষ, একটা হচ্ছে নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি, একটা হচ্ছে মালিকানা সত্ত্ব ও বৃদ্ধি। ওকে, তারপর জানুয়ারির 1 তারিখের পরে আছে জানুয়ারির 10 তারিখ, প্রিয়ন্তী ট্রেডার্সের নিকট বিক্রয় 1,20,000 টাকা, বাকিতে বিক্রি করা হয়েছে, এটা হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখে। তাহলে লিখবো জানুয়ারির 10 তারিখে। এটাও একটা কি লেনদেন, এটাও কি একটা লেনদেন, লেনদেন। ওকে, তাহলে যেহেতু ধারে বিক্রি করছে, খেয়াল করো, এটা প্রিয়ন্তী ট্রেডার্সের নিকট বিক্রয় 1,20,000 টাকা, ধারে বিক্রি করছে না, ধারে। তো এখানে লিখবো কি ধারে বিক্রয়ের ফলে, ধারে বিক্রয়ের ফলে দেনাদার, দেনাদার, এখন তো আর নগদ বাড়বে না, সে কি আমার নগদ টাকা দিছে, দেয় নাই, নগদ টাকা দিলে নগদ বাড়তো, তো দেনাদার যেহেতু দেয় নাই তাহলে দেনাদার বাড়বে, ব্যাংক দিলে ব্যাংক বাড়াইতাম, এভাবে আর কি। তো দেনাদার সম্পদ এ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব ও বৃদ্ধি, সম্পদও বাড়ছে আবার মালিকানা সত্ত্ব ও বৃদ্ধি পাইছে। আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে। সো 10 তারিখের পরে হচ্ছে 10 তারিখের পর 18 তারিখ, আমাদের বলছে 1 থেকে 25 তারিখ, তাহলে 18 তারিখও আছে, জানুয়ারি 18 তারিখেরটা লিখি, জানুয়ারি 18 তারিখ। তো 18 তারিখে কি বলছে, 18 তারিখে তো লেনদেন অবশ্যই, তাহলে এখানে লিখি লেনদেন, লেনদেন লিখলাম, লেনদেন। এখন কাজ কি দেখো, এখন লেনদেন যেহেতু লিখলাম, এখন বলছে নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো, নগদে ক্রয় করছি, তো নগদে ক্রয় করলে আমার নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাবে, আর ক্রয় করার কারণে মালিকানা সত্ত্ব কি হয়, কমে যায়, ব্যয় বাড়ে, মালিকানা সত্ত্ব কমে যায়। তাহলে আমি এখানে লিখতে পারি কি নগদে ক্রয়ের ফলে, কি লিখব, নগদে ক্রয়ের, পণ্য ক্রয় লিখে দিই, পণ্য ক্রয়ের ফলে নগদে পণ্য ক্রয়ের ফলে মালিকানা সত্ত্ব ও হ্রাস। দেখো মালিকানা সত্ত্ব কিন্তু
অবভিয়াসলি হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। কেন? কারণ ক্রয় হচ্ছে একটা ব্যয়, আর ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে যায়। আচ্ছা, এবং অন্যদিকে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে নগদ টাকা নামক সম্পদ কমে যাচ্ছে। তাহলে কি নগদ টাকা নামক সম্পদ হ্রাস, নগদ টাকা নামক সম্পদ হ্রাস। ব্যাস। এরপর 18 তারিখের পরে দেখো, 18 তারিখের পরে আসবে কি 25 তারিখ, মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনছে। তো নগদ টাকা মালিক আনছে, তাই না? নগদ টাকা মালিক আনছে 25 তারিখে। তো মালিক যদি নগদ টাকা আনে তাহলে সেটা কি অবশ্যই একটা লেনদেন, সেটা কিন্তু অবশ্যই একটা লেনদেন। তাহলে এখানে লিখবো কি লেনদেন, কি লিখবো লেনদেন। তো মালিক দিছে, হ্যাঁ মালিক দিলে কি হবে, প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়বে না? ওকে, তাহলে নগদে মূলধন আনয়ন করায়, নগদে মূলধন, শোনো এটা তোমার গাইডের সাথে কিংবা টিচারের সাথে লেখা মিলতে না পারে, এক একজন এক একভাবে লেখে, যার মনের মতো এটা লিখলে হয়। তুমি মেন জিনিসটা পারছো কিনা, সম্পদ, মালিকানা সত্ত্ব, আয়, এগুলো পারছো কিনা। তো নগদে মূলধন আনায় নগদ সম্পদ বৃদ্ধি। সম্পদটা কি? সম্পদ হচ্ছে এ বৃদ্ধি, এখানে ব্র্যাকেটে তুমি এ লিখে দাও, এ বৃদ্ধি। এবং মালিক দিচ্ছে না, মালিক দিলে মালিকের সত্ত্ব বাড়ে, তাহলে লিখবো কি এবং মালিকানা সত্ত্ব ও অনার্স ইকুইটি বৃদ্ধি, এটাও কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। তাহলে নগদে মূলধন আনায় নগদে মূলধন আনার কারণে নগদ টাকা সম্পদ এ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। এই হচ্ছে 4টা এন্ট্রি, 4 মার্ক। হ্যাঁ, এটুকু লিখলে বোর্ড পরীক্ষাগুলো আসে অনেক। ওকে, এরপর চলো, তারপরে কোনোটা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। পানামা সন্সের জানুয়ারি 10 থেকে 30 তারিখে লেনদেন সমূহের কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করা। তো আমরা চলো আগে ছক করে নিই, ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য ছক করে নিই। ওকে, তাহলে আমাদের ছকে কি বলছে? 10, 18, 25, 30। 10 থেকে 30 তারিখ পর্যন্ত, 10, 18, 25, 30, এবং এগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট। দেখো এই যে কারণ দিছি, কারণ সহ ডেবিট ক্রেডিট, আর টাকার ঘরটা লাগেই, পক্ষ বা হিসাব লাগে, তারিখ লাগে। ওকে, তো জানুয়ারি 10 তারিখে 2025 সালের এটা কি হবে? দেখো একই জিনিস বারবার লেখা ছাড়া কিছুই না। 10 তারিখে প্রিয়ন্তী ট্রেডার্সের নিকট বিক্রয়, বা প্রিয়ন্তী ট্রেডার্সের নিকট বিক্রি করছি। তো বিক্রি করলে আয় বাড়ে একদিকে, আরেকদিকে আমি যখন নাম দেখতে পাচ্ছি, তার মানে এটা বাকিতে বিক্রি করছে, আর বাকিতে যত বিক্রি করব ততই আমার দেনাদার বৃদ্ধি পাবে। তো দেনাদার কিন্তু একটা সম্পদ, এজন্য আমরা আগে লিখব ডেবিটটা। দেনাদার নামক সম্পদ বৃদ্ধি পেলে দেনাদার হিসাব ডেবিট হবে। তো এখানে আমরা লিখব কি দেনাদার, একটা পক্ষ হচ্ছে দেনাদার হিসাব, হ্যাঁ দেনাদারের হিসাব, আরেক পক্ষ হচ্ছে বিক্রয় হিসাব, মানে আমি যে বিক্রি করছি না, এই বিক্রয় করায় আমার আয় বাড়ছে হিসাব। তো দেনাদার বাড়ছে না, দেনাদার নামক সম্পদ বৃদ্ধি পাইছে না, সম্পদ বৃদ্ধি পাইছে। আবার দেখো সম্পদ বৃদ্ধি, আবার এই যে বিক্রয় করার কারণে বিক্রয় নামক আয় বৃদ্ধি পাইছে, তাহলে এখানে লিখবো আয় বৃদ্ধি। তাহলে এখন তুমি বলো তো সম্পদ এবং আয় এর মধ্যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে এখানে লিখবো কি ডেবিট। আর আয় বৃদ্ধি পেলে কি হয়? আয় বৃদ্ধি পেলে, আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়, তাহলে এখানে লিখবো কি ক্রেডিট। 1,20,000 টাকা, 1,20,000 টাকা। ওকে, এটা হচ্ছে জানুয়ারি 10। এবার 18 তারিখে যাই। নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। আচ্ছা, নগদে পণ্য ক্রয়ের ফলে ক্রয় নামক ব্যয় বাড়বে না? আর এখানে আমি নগদ টাকা দিয়ে তো কিনতেছি, তাহলে নগদ টাকাও কমে যাবে সম্পদ। তাহলে এখানে হবে কি ক্রয় হিসাব ডেবিট। হ্যাঁ, ক্রয় হিসাব, একটা পক্ষ হচ্ছে কি ক্রয় হিসাব, একটা পক্ষ ক্রয় হিসাব, কাজটা হচ্ছে এখানে ক্রয় হিসাব, ক্রয়। আর নগদ টাকা চলে যাচ্ছে, এজন্য নগদান হিসাব। তাহলে দুটি পক্ষ পাইছি, একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা নগদান হিসাব। তো ক্রয় যত করব তত কি বাড়বে? ব্যয় বাড়বে। তাহলে এখানে কি হবে? ব্যয় বৃদ্ধি লিখব, ব্যয় বৃদ্ধি।
অন্যদিকে নগদান হিসাব, নগদ টাকা একটা সম্পদ, তো সম্পদ হ্রাস পাবে। আমি যত নগদে ক্রয় করব তত সম্পদ কি হবে? হ্রাস পাবে। নগদ টাকা নামক সম্পদ হ্রাস পাবে। আচ্ছা বলো তো, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট না? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, এর জন্য এখানে লিখব কি? ডেবিট লিখব, এখানে ডেবিট লিখব, ডেবিট। আর সম্পদ হ্রাস পেলে কি হবে? ক্রেডিট লিখব, ক্রেডিট। ক্রেডিট কত? তাহলে কত টাকা ক্রয় করছিল বলো তো? নগদে ৮০,০০০ টাকার ক্রয় করছিল, ৮০,০০০। তাহলে এখানে লিখব কি? ৮০,০০০, ৮০,০০০। ব্যাস লিখে দিলাম। তারপর দেখো 25 তারিখ কি বলছে? মালিক ব্যবসায়ের জন্য ৯০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনছে। তো মালিক যখন মূলধন আনছে, তো প্রতিষ্ঠানের দুটি পক্ষ হচ্ছে, এক পক্ষ হচ্ছে নগদ টাকা বাড়বে, প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়বে, এজন্য লিখব কি? নগদান হিসাব, নগদান হিসাব। আচ্ছা এটা কে দিচ্ছে? কেন দিচ্ছে? মালিক দিচ্ছে। তো মালিক দিলে কি হয়? সেটার মূলধন হয়। তাহলে এখানে হবে কি? মূলধন হিসাব, মূলধন হিসাব। মালিক দিলে ওটার নাম হচ্ছে মূলধন, একটা পক্ষ, হ্যাঁ, মূলধন হিসাব। তো মূলধন হিসাব, নগদান হিসাব। নগদ টাকা কি? একটা সম্পদ। প্রতিষ্ঠানের মালিক যতই দিবে ততই নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে এখানে লিখব কি? সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। অন্যদিকে খেয়াল করো, মালিক দিচ্ছে মানে মূলধন হিসেবে দিচ্ছে, মূলধন যত দিবে তত মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এখানে বৃদ্ধি লিখে নিও, হ্যাঁ, বোঝা যাচ্ছে না। তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এজন্য লিখবে সম্পদ বৃদ্ধি, ডেবিট। আর মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ক্রেডিট হয়, এজন্য এখানে লিখবা কি? ক্রেডিট, ক্রেডিট। কত টাকা আনছে বলো তো? ৯০,০০০ টাকা আনছে। তাহলে এখানে লিখব ৯০,০০০ টাকা, এখানে লিখব ৯০,০০০ টাকা। এরপর আসলে লাস্ট ফিনিশিং যেটা আছে সেটা হচ্ছে জানুয়ারি 30 তারিখে ধারে পণ্য বিক্রয় বাবদ পাওনা ১,১০,০০০ টাকা। আমি ওই যে ধারে বিক্রি করছিলাম না দেনাদারের কাছে, তো সেটার টাকা আমি পেয়ে গেছি। তো যখন আমি পেয়ে যাব তখন আমার কাছে কিন্তু নগদ টাকার একটা ভাব চলে আসবে, নগদ টাকা নামক সম্পদ বাড়বে। তাহলে একটা পক্ষ হচ্ছে কি? নগদান হিসাব, নগদান হিসাব, নগদান হিসাব। একটা পক্ষ নগদান হিসাব। আচ্ছা নগদান হিসাব। আরেক পক্ষ কি? আরেক পক্ষ হচ্ছে ওই যে লোক আমার টাকা দিচ্ছে দেনাদার, ও তো আমার জন্য একটা সম্পদ, এই জন্য ওইটা এখানে লিখবো দেনাদার হিসাব, দেনাদার হিসাব। আচ্ছা নগদ টাকা, হ্যাঁ নগদ টাকা একটা কি? সম্পদ, এখানে লিখবো কি? সম্পদ। আচ্ছা বলো তো আমার সম্পদ বাড়বে না? সম্পদ কিন্তু আমার বৃদ্ধি পাইছে এখন নগদ টাকা নামক। আবার দেনাদার নামক একটা সম্পদ কিন্তু কমে যাচ্ছে, উনি আমার টাকা দিবে না, একবার তো দিচ্ছে, তাহলে এই সম্পদটা কমে যাচ্ছে, সম্পদ, সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস। এখন বলো তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, ডেবিট পাশে এখানে ডেবিট লিখব। আবার সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, এই জন্য এখানে লিখব কি? ক্রেডিট। কত টাকা? ১,১০,০০০ টাকা, ১,১০,০০০ টাকা, ১,১০,০০০ টাকা। এই হচ্ছে আমাদের টোটালি কাজ, কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। আশা করি পুরো ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দিবে। যারা আমার কোর্সে ভর্তি হন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। আসসালামু আলাইকুম।